হাতে দাও তুলি, বাজাই বসিয়া প্রাণ মন খুলি, পুষ্পের মতো সঙ্গীত গুলি ফুটাই আকাশ ভালে। যে মানুষটা স্বয়ং নিজ নিজ ক্ষেত্রে এতটা সফল একজন মানুষ, যার প্রত্যেকটি লেখা, কবিতা, গল্প, গান আমাদের বাঙালি জীবনকে ভীষণভাবে ছুঁয়ে আছে, সেই মানুষটাকে নিয়ে কি যে বলবো, ভাষা পাচ্ছি না। চলছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে দুটো জিনিস আমাদের মাথায় আসে। একটা কবিগুরুর প্রয়াণের মাস, এই সময় তাকে আমরা হারিয়েছিলাম। আর ভালো লাগা, যেটা কবিগুরু নিজেও বলেছেন বারবার তার কবিতায়, তার গানে, যে বর্ষা তার অত্যন্ত প্রিয় ঋতু, আর এমন সময়ে তার প্রয়াণ, সেটাকে আমরা উদযাপন করি। কোথাও গিয়ে একটা কষ্ট, আবার ভালো লাগা। আসুন, বেশি কথা বলবো না, আজকে আমরা স্টুডিওতে যাকে পেয়েছি তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন দেবিকা দি, দেবিকা ধারা। নমস্কার দিদি। নমস্কার, কেমন আছেন বলুন? এই তো চলছে, ভালো আছি। বর্ষার সময় মিলিয়ে মিশিয়ে কেটে যাচ্ছে। আজকে তোমার তো কবিতা শুনবো, এবং আমাদের আবহে যিনি আছেন তার সঙ্গে একটুখানি আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে কি বোর্ডে আছেন বাবু শঙ্কর টিকাদার। দিদি, তোমার কাছেই যাই, কবিতা শুনবো আজকে তোমার থেকে, অনেক ভালো কবিতা শুনবো, আর সেই সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার কথা চিন্তা করলে আমাদের মধ্যে একটা এমনি ভালো লাগা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। আর সেই মানুষটার কবিতা, আমরা যারা কবিতা ভালোবাসি, আমাদের ভীষণ অনেকটা জায়গা জুড়ে তিনি আছেন, অনেকটা জায়গা জুড়ে। আমার মনে হয় যে রবি কবিতা ছাড়া আমরা যারা কবিতা ভালোবাসি, শিল্প ভালোবাসি, আমাদের যাপনটাও অসম্পূর্ণ, আমাদের ভাবনাটাও অসম্পূর্ণ। কি রেখেছো আজকে তুমি শুরুতে? আমি আজকে প্রার্থনা দিয়ে শুরু করি। হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ৪৮তম কবিতা শুরু করছি কবিগুরুর একটি প্রার্থনা কবিতা দিয়ে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ৪৮তম কবিতা। আকাশতলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল। আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়, চারদিকে গান বেজে ওঠে, চারদিকে প্রাণ নাচে ছোটে, গগন ভরা পরশ খানে লাগে সকল গায়ে। ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে, ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায়। 10 দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি, রয়েছে জীব যে যেখানে সকলকে সে ডেকে আনে। সবার হাতে সবার পাতে অন্ন সে দেয় বাটি, ভরেছে মন গীতে গন্ধে, বসে আছি মহানন্দে। আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। আলো তোমায় নমি আমার মেলা অপরাধ, ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ, সকল দেহে বুলায় দাও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি আমার মেটুক সর্বসাদ, গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার আশীর্বাদ। গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার আশীর্বাদ। আমাদের সকলের ভীষণ পরিচিত একটি কবিতা, এবং ভীষণ আমার নিজের খুব পছন্দের কবিতা। কি অপূর্ব তার লেখনী বলো, ভীষণ। 10 দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি, এই মাটি সকলকে কোল দিয়েছে, শুধু আমাদের না, একটা ক্ষুদ্র প্রাণী, ছোট্ট পিঁপড়ে, ইঁদুর, আরশোলা, সবাই কিন্তু ওই মাটিতেই ঘর করছে।
তাই তো আমরাও করছি, আবার এই মাটিতেই আমরা মিশে যাচ্ছি। এই ভাবনা বোধহয় তিনি করতে পারেন। অপূর্ব তার অপূর্ব। এরপরে কি রেখেছে বলো? এরপরে শ্রাবণ মাস যাচ্ছে। এই শ্রাবণ মাস মানে বর্ষার সময়, এবং ওনার চলে যাওয়ার একটা বিশেষ দিন, তাই তো বর্ষার কোনো কবিতা বলি। একদম একদম। কি কবিতা শোনাবে বলো? সোনার কাব্যগ্রন্থ থেকে সোনার শোনাচ্ছি। খুব পছন্দের কবিতা, বেশ শুনবো। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউ খুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বাড়ির ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণে পড়ে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমার এ লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পড়ে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। একটা গোটা কবিতা, তার মধ্যে কত বড় জীবনবোধ। আচ্ছা, এই একটা কবিতার কথা যে কাটিতে কাটিতে ধান এলো বরষা, বর্ষাকালে কিন্তু ধান কাটা হয় না, আমরা জানি, কিন্তু ধান রোপণের সময়। সেখানে কবিগুরু বলছেন যে কাটিতে কাটিতে ধান এলো বরষা। কত গভীর অর্থ এর মধ্যে লুকিয়ে আছে। একটা কবিতা পুরো ছবি, একটা জীবনের ছবি, কি সহজভাবে লিখেছেন। কতটুকু আমরা বুঝতে পেরেছি, কতটুকু কণ্ঠে ধারণ করতে পারি জানি না, কিন্তু কি অপূর্ব তার ভাব। অপূর্ব, কি সুন্দর বলছে যে এতদিন ধরে সে নিজে যত্ন করে নিজের ধানটুকু গুছিয়ে রেখেছে, আজকে তুলে দিচ্ছে আর একজনকে, চলে যাবে, বলছে যে আর আছে আর নাই দিয়েছি ভরে। সেটাই তো, এখন আমার এলহ করুণা করে। এই কবিতাগুলো না, আমরা যারা কবিতা পড়ছি, ভালোবাসি, আমাদের কাছে অনেকটা। আর সব থেকে বড় কথা, কবিতাগুলো যখন আমরা পড়ছি, যারা নতুন কবিতা চর্চা করছে বা আবৃত্তি করছে, কোথাও গিয়ে মনে হয় যে রবি ঠাকুরকে আর একটু শেষ হয় না, আর একটু চিন্তা করে কবিতা বলা। সকলকেই মানে প্রণাম শ্রদ্ধা জানাই। এতজন কবি লিখছেন, এখন কত নতুন নতুন কবিতা লেখা হচ্ছে, কিন্তু মানে যখনই কবিতা করতে যাই মনে হয় আগে রবীন্দ্রনাথ করি, আগে নজরুল করি। সেটাই তো, মানে এনাদের সেই যে বোধটা এখন যে বোধের কবিতাগুলো আমরা পড়ছি, পাঠ্যপুস্তকে বিভিন্ন ধরনের কবিতা, গল্প আমরা পড়ছি, কিন্তু রবীন্দ্রনাথ কোথাও একটা
সেই জায়গাতেই আছেন, মানে প্রাণ জুড়ে থাকেন। কারণ একটা এত বছর আগের মানুষ যে চিন্তা ভাবনাগুলো আমাদের দিয়ে গেছেন, এই সময় দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক বলতো। জীবনে চলার পথে আমার তো নিজের মনে হয় যে আমি বাজার করতে গেলাম, আমি জীবনযাপন করছি, স্নান করছি, বন্ধুর সঙ্গে গল্প করছি, কোথাও না তার সেই কবিতা, তার গল্প, তার কথা ঘুরে ফিরে আমাদের রসদ দিচ্ছে। বেঁচে থাকার একটা বড় ইন্সপিরেশন বলা যায়। তুমি আর কি শোনাবে বলো? রবীন্দ্রনাথ যখন ছোট ছিলেন, ওনার সম্বন্ধে বলতে গেলে জানি না খুব ধৃষ্টটা, তো উনি খুব মানে বাঁধন মুক্ত হতে চাইতেন। অনেক ছোটবেলায় ওনার অনেক কবিতা, অনেক ছোটবেলার ওনার যে জীবন যেভাবে কেটেছে, ছোট বয়সে মা মারা গেছেন, তারপরে উনি স্কুল লাইফটা মানে ওটা ভীষণ মজার না, ওই জামাতে কোনো পকেট থাকতো না ওনার, সেটা নিয়ে ভারী মজার গল্প পরবর্তীতে উনি লিখেছিলেন। উনি ছাড়া পেতে চাইতেন, মানে বাঁধন মুক্ত ঘুরে বেড়াবেন। যেমন হাড়ের কবিতা, তারপরে বাউল, হ্যাঁ, তারপরে শিশু ভোলানাথের বাউল ছোটবেলায় চেয়েছেন। বিচিত্র স্বাদ, বিভিন্ন ভাবে উনি ঘুরতে চেয়েছেন। এবার একটা সময় এসে ওনার মনে হয়েছিল যে পরজন্মে যদি আমি বৃন্দাবনের গোপীদের মাঝে গোপবালক হতে পারি। ভীষণ ভালো একটা কবিতা, আমি যেটা ভাবছি তুমি সেটাই কি শোনাচ্ছ? তো খেয়া কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা শোনাচ্ছি, জন্মান্তর। বাহ, একদম বলা, ভাবা আর বলা, বেশ শুনবো। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধি মন্থন ধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু। হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরি কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপি খেয়া তরির পরে। হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুল রসি দিবে নিপো শাখায় কষি, যবে দক্ষিণ বাঁয়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক। আমি জ্বালাবো না আঁধার দেশে সুসভ্যতার আলো। যদি ননী ছানার গায়ে কোথাও অসুখ নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক। তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। কত মানে উনি ভাবনা দিয়ে বলছেন, আমি তো বিলাত গেছি, রাজার খিলাত পেয়েছি, কিচ্ছু আমার চাই না। পরের জন্মে যদি আমি ওই ব্রজগোপীদের সাথে থাকতে পারি, মাঠে ঘাটে গরু চড়াতে পারি, বাঁশি বাজাতে পারি, আনন্দ জীবন কাটাতে পারি, তাহলে আর আমার কিছু চাই না।
এবার পরজন্ম বলে আবার শেষে কি বলছে যে কোনো জন্মে যদি পারি আমি ব্রজের গোপবালক হতে। আমাদের ভাবনাগুলো না ভীষণ রকম সুন্দর, আর আমরা অনেক রকম ভাবে চিন্তা করি। আর রবি ঠাকুর যিনি, তার চিন্তা ভাবনা তো আমাদের থেকে একটু অন্যরকম হবেই। নিশ্চয়ই, কারণ তার চিন্তা ভাবনা নিয়েই তো আমরা বড় হয়েছি। আর আমার কোথাও মনে হয় যে তার এই ভাবনা চিন্তার যে শিখা আমাদের মধ্যে কোথাও একটু পড়েছে, তার জন্য হয়তো আমরাও কল্পনা করতে পারি, আমরাও বলতে পারি যে আমরা কিছু হতে চাই। এই কবিতাগুলো পড়তে পড়তে সত্যি মনে হয় পরজন্ম আছে তো, পরজন্মে কি স্বাধীনভাবে জন্মাতে পারবো। রবি ঠাকুরের ভীষণ মজার যে বিষয়টা, এবং মজার নয়, আমার কাছে মনে হয় যে এটা হওয়া উচিত, যে সেই সময় জমিদার বাড়ির ছেলে সে বলছে যে একটা জিনিসের আমি 16 আনাই আমি একেবারে পুষিয়ে নেব। এখনকার বাচ্চারা কিন্তু 16 আনা পুষিয়ে নেয় না। জামা কাপড়ের ওপর জামা কাপড়, যে কোনো খেলনার উপরে খেলনা। কিন্তু রবি ঠাকুর যিনি জমিদার বংশে জন্মেছেন, এত প্রভাব প্রতিপত্তি সবকিছুর মধ্যে বড় হয়েও কিন্তু তার মধ্যে একটা সরলতা ছিল, যে সবকিছু 16 আনা আমি সেটাকে পুষিয়ে নেব, এবং আমার জামাতে পকেট নেই। যে ব্যাপারগুলো কত সাধারণ ভাবে বড় হয়েছেন তিনি, অথচ তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার সঙ্গে যখন আছি আরো কবিতা শুনবো, আর রবি ঠাকুর যখন আমাদের মাঝে আছেন, কবিতা তো হবেই। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনে, মনের জানালায়। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুয়েলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি নিবেদিতা, এবং আজকের আমাদের অতিথি শিল্পী দেবিকা ধারা। দেবিকাদি, আর কি কবিতা শোনাচ্ছ তুমি? প্রাণ দিবসের উপর একটা কবিতা শোনাই, পরিশেষ কাব্যগ্রন্থের কবিতা, মৃত্যুঞ্জয়। বেশ। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা। দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত? নামিল আঘাত, এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়। যখন উত্তত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাবো আজ চলে। রবি ঠাকুর মৃত্যুঞ্জয় নিজেই, যে মানুষটা জীবদ্দশায় এতগুলো মৃত্যু দেখেছেন, মৃত্যুকে তার থেকে বেশি আর কে জয় করতে পারেন। একে একে পরপর নিকট আত্মীয়দের মৃত্যু, আপনজনের মৃত্যুতে রবি ঠাকুর যা উপলব্ধি করেছিলেন, তার এই সমস্ত উপলব্ধি পরবর্তীতে তার বিভিন্ন কবিতায় আমরা পেয়েছি। তাই সেই থেকেই এই কবিতা লেখা। যখন উনি ছোট ছেলেকে হারালেন, তখন বলছে, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত? নামিল আঘাত, এই মাত্র, মানে এই মাত্র তুমি যে আঘাত দিলে, এরপর আঘাত আর কিছু হয় না। আমি মৃত্যুকে জয় করেছি, তুমি এরপর আমাকে আর কতটা কষ্ট দেবে? একটা মানুষ চিন্তা করা যায় যে তিনি মৃত্যুকে জয় করছেন। তিনি বলছেন, আমাদের জীবনে আমরা অনেক রকম ঘটনার সম্মুখীন হই, কিন্তু কোথাও গিয়ে তার ভাবনা,
তার বোধগম্য যে ব্যাপার, সেই ব্যাপারগুলো আমাদের মতো মানুষ কিন্তু ছুঁতে পারে না। তার সঙ্গে আমাদের তাই অনেকটা ব্যবধান, আর এই ব্যবধান থাকাটা ভালো, না হলে আমরা রবি ঠাকুরকে বুঝতে পারবো না। তার সমস্ত কিছু দিয়েই কিন্তু তাকে আমরা বহন করে বেড়াচ্ছি। আজকে তার কবিতায় তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, তার গানে তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের কাছে নতুন কিছু নেই, নতুন কিছু পুঁজি নেই। এরপর তুমি কি কবিতা শোনাবে বলো? এতগুলো তার মৃত্যু, আসলে আমরা রবি ঠাকুরকে তো অন্যভাবে পেতে চাই। দুঃখ আছে জীবনে, কষ্ট আছে, কিন্তু তারপরে রবি ঠাকুর আমাদের জীবনে অনেকটা জুড়ে আছে, অনেকটা জুড়ে আছে। একটু ভালোবাসা নিয়ে আমরা আজকে বিদায় নিই। আচ্ছা, তাহলে ওনার মানসিক কাব্যগ্রন্থ থেকে অনন্ত প্রেম শোনাই। একদম, অনন্ত প্রেম কবিতাটি ভীষণ সুন্দর কবিতা, আর ভীষণ প্রেমময় কবিতা। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছি গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের কিবির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালে হৃদয়ে উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। অসাধারণ। আমরা ভালোবাসায় থাকবো আর ভালোবাসা নিয়ে বাঁচবো। নিশ্চয়ই। ভালো থেকো দিদি, আর অবশ্যই ভালো কিছু কবিতা আমরা তোমার থেকে কখনো কোনোভাবে তো শুনবোই, আর সেই সঙ্গে আমাদের দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।